হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এই লেসনটাতে দেখবো উইক টু লেসন টু প্রসেস মডেলের সেকেন্ড পার্ট লেসন টু। সো এই পোর্শনটাতে বা এই চ্যাপ্টারটাতে লেসনটাতে আমরা যে জিনিসগুলো শিখবো, অনেকগুলো মডেল শিখবো। লাস্ট প্রিভিয়াস লেসনে আমরা যে কাজগুলো শিখে আসছিলাম সেই কনসেপ্ট থেকে যদি আমরা একটু আগে থেকে একটু ডিফাইন করে নিই, সেটা হলো যে কমিউনিকেশন একটা জেনারেল প্রসেস ফ্রেমওয়ার্ক আমরা ডিসকাস করে আসছিলাম। সেই জেনারেল প্রসেসটা ছিল কি কি? কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট। সেটা কি ছিল? আমাদের একটা জেনারেল প্রসেস বা একটা আমব্রেলা অ্যাক্টিভিটিস ছিল, যেটার মধ্যে 5টা ফেজে কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা হয়েছিল। এবং কোন ফেজে কি কিভাবে কাজ করা হচ্ছে সেই জিনিসগুলো আমরা নিয়ে আসছিলাম। এবং সেই লেসনটার ভিতরে আরও দুটো জিনিস দেখে আসছিলাম যে স্মল লেভেলের প্রজেক্টে কী করতে হয়, মিড লেভেলের প্রজেক্টে কী কীভাবে সফটওয়্যারের রিকোয়ারমেন্টসগুলোকে আইডেন্টিফাই করতে হয় এবং লার্জ স্কেলের সেটা কীভাবে কাজ করতে হয়। তো আজকের এই লেসনটাতে আমরা শুধু ডিরেক্টলি শিখবো যে কোন মডেলগুলো আমরা আসলে চয়েস করবো এবং সেই মডেলগুলোর সুবিধা অসুবিধা, তাদের মডেলগুলোর ফিগারগুলো কীভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা দেখবো। প্রথমে যেটা আসি, ভিডিওতে বলা হচ্ছে প্রসেস মডেল ডেসক্রাইব দ্য সিকোয়েন্স অফ দ্য ফেজ। আমরা অলরেডি আগের লেকচারে লেসনে করে আসছি যে মডেলগুলো আসলে হচ্ছে কি সিকোয়েন্স। প্রসেস মডেল ছিল কি সিকোয়েন্স অফ ফেজ, যে কি কি কাজ করে একটা ফেজে। সেই জিনিসগুলোকে মধ্যে থেকে প্রথমে আমরা যদি দেখি, প্রথমে যে মডেলটা সেটা হচ্ছে একটা ওয়াটারফল মডেল। ওয়াটারফল মডেলে আমরা প্রত্যেকটা বার আমি জেনারেল যে ফ্রেমওয়ার্কটা ছিল কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট, সেটাকে বারবার আমি টেনে এখানে সেই রেফারেন্স হিসাবে ধরে আসবো। দেখো এখানে রিকোয়ারমেন্টস, তারপর ডিজাইন, তারপর ইমপ্লিমেন্টেশন, তারপর ভেরিফিকেশন, তারপর মেনটেন্যান্স। মানে হচ্ছে রিকোয়ারমেন্টসের যে ফেজটা, সেই ফেজটাকে এখানে আসছে কমিউনিকেশন। মানে রিকোয়ারমেন্টসগুলোকে কাজ করতে হবে, রিকোয়ারমেন্টগুলোকে কালেক্ট করতে হবে, সেই রিকোয়ারমেন্টসগুলোর উপর বেসিস করে বিভিন্ন রকমের প্রত্যেকটা ইউজারের সিনারিও ডিজাইন করে করে তারপর আমাকে ডিজাইনের ফেজে চলে আসতে হবে। ডিজাইনের ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে আমার একটা প্ল্যানিং। সেই প্ল্যানিংয়ের ব্যাপারটা ছিল আর্কিটেকচারটা কেমন হবে, ফিজিবিলিটি স্টাডি কমপ্লিটলি আমার এই ফেজের ভিতরে পড়তেছে। তারপরে আমি যখন চিন্তা করছি, যখনই আমার ফিজিবিলিটি স্টাডি বা ডিজাইনের কাজটা হয়ে যাবে, তখন আমি চলে আসবো ইমপ্লিমেন্টেশন, মানে হচ্ছে কোডিং। আমি যখন ডিরেক্টলি সফটওয়্যারটাকে কোডিংয়ে চলে আসতেছি, তখন কোডিংয়ের পরে আমার ফেজে চলে আসছে ভেরিফিকেশন, মানে হচ্ছে কি টেস্টিং। সিস্টেমটা ইনস্টল করতে হবে, সিস্টেমটা টেস্ট করতে হবে, সিস্টেমের ইউজারদের সব রিকোয়ারমেন্টস কমপ্লিটলি ফুলফিল করছে কিনা। আর লাস্ট হচ্ছে মেনটেন্যান্স। সিস্টেম যখন ভেরিফিকেশন হয়ে যাবে, তখনই সিস্টেমটা লাইভে আসবে, তখনই আরও বেশি রকমের টিউনিং করার ব্যাপারটা আসবে। সিস্টেমের ভিতরে কী কী বাগ আছে, কী কী জায়গার প্রবলেম আছে, কোন জায়গায় ফল্ট আছে, এবং সেটা হচ্ছে ইউজারদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, ইভ্যালুয়েশন করা। সেই ফেজটা হচ্ছে মেনটেন্যান্স এবং রেগুলার সিস্টেমটাকে মনিটরিংয়ের যে কাজটা। তার মানে এই সিস্টেমটাকে আমি বলছি ওয়াটারফল মডেল। এখানে ওয়াটারফল মডেল বলে রাখার আর একটু বলে নেই। ওয়াটারফল মডেল বলার কারণ হচ্ছে এই মডেলটা ভদ্রলোক রয়েছে 1970-তে। ওয়াটারফল মডেলটাকে সে আসলে প্রথমে ডিজাইন করেন। এই ডিজাইনটা করার ওয়াটারফল মডেল যদি আমি এখানে এভাবে চিন্তা করি যে আমি যদি এখান থেকে পানি একটা ফোঁটা চিন্তা করি, তাহলে এখান থেকে যদি ড্রপ হয়ে আবার এখানে পড়ে, তার মানে এখানে পড়ে, তার মানে উপর থেকে একের পর একভাবে নিচে যে পড়তেছে, সেটাকে এখানে সেই জায়গা থেকে আসলে ওয়াটারফল মডেলের কনসেপ্টটা এখানে আসছে। তাহলে আমি যেই ওই যে অ্যাক্টিভিটিসগুলো যেগুলো শিখে আসছিলাম, প্রথমে ছিল কি আমার লিনিয়ার, তাহলে ওয়াটারফল মডেলটা কিন্তু লিনিয়ারের ভিতরে পড়ে। একটা ফেজ, এটা ফেজ, তারপর এটা ফেজ, তারপর এটা ফেজ, তারপরে হিসাবে। এখানে কিন্তু পিছনে ব্যাক করার কোনো ইস্যু নাই। পিছনে ব্যাক করার বইটা কি ছিল? ইটারেটিভে। তার মানে ওয়াটারফল মডেল কিন্তু একটা ইটারেটিভ প্রসেস মডেলের উপর নয়, ওয়াটারফল মডেল একটা লিনিয়ার প্রসেস মডেল। তো এই জায়গায় আমি ওয়াটারফল মডেলের কিন্তু বড় একটা ডিসঅ্যাডভান্টেজ পেয়ে গেছি। তার মানে ডিজাইনে কোনো কারণে যদি চেঞ্জের প্রয়োজন হয়, আমার কিন্তু রিকোয়ারমেন্টসে যাওয়ার কোনো সুযোগ নেই। ইমপ্লিমেন্টেশনে কোনো প্রবলেম হলে ডিজাইনে যাওয়ার কোনো, মানে এখানে ব্যাক ট্র্যাক করার কোনো, ইটারেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এই কথাগুলো এখানে দেওয়া আছে যে রিকোয়ারমেন্টস প্রত্যেকটা যে কাজগুলো আমরা বললাম, সেই কথাগুলো এখানে প্রত্যেকটা ফেজের মধ্যে কী কী কাজগুলো করা আছে। আর প্রবলেমটা এখানে একটা কথা বলে ফেলছে যে রিয়েল টাইমে বলা হচ্ছে রিয়েল প্রজেক্টস আর রিয়েলি ফলো দ্য সিকুয়েন্সিয়াল ফ্লো। মানে সিকুয়েন্সিয়াল ফলোতে যে প্রবলেমটা হচ্ছে যে একটার পর একটা প্রবলেম হইলে আর পিছনে ফেরার কোনো সুযোগ নেই। এই কারণে এই প্রবলেমটাকে ওয়াটারফল মডেল বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটাতে মানে ইউজারদের কোনো প্রবলেম থাকলে নতুন করে আবার রিকোয়ারমেন্টস নিয়ে ডেভেলপ না হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকারের কাস্টমারের নতুন করে রিকোয়ারমেন্টস পাওয়ার কোনো সুযোগ থাকে না। এটা হচ্ছে ওয়াটারফল মডেলের বড় একটা ড্রব্যাক। ওকে,
এরপরে সেই কথাগুলো এখানে দেওয়া আছে যে প্রবলেমটা কি, লিনিয়ার ইটারেশনটা করার দরকার হয়। তারপরে দ্য রিলিজ মানে কোড উইল বি দ্য রিলিজ আনটিল দ্য ভেরি লেট, মানে আবার নতুন করে না হওয়ার পর্যন্ত কোনো রিলিজ হবে না। অর্ডার মডেলে কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় সেটা বলতে, যে প্রোডাক্টটা স্ট্যাবল, চেঞ্জ হবে না কখনো, হয়তো চেঞ্জ হওয়ার প্রয়োজন বোধ মনে করবে না, সেই ক্ষেত্রে এই টাইপের সফটওয়্যারগুলো আসলে অ্যাপ্লিকেবল। অথবা সেটাকে বলা হচ্ছে ডকুমেন্টেশনটা ক্লিয়ার, কনসেপ্টটাও ক্লিয়ার, রিকোয়ারমেন্টসগুলো ক্লিয়ার, এবং সেটা ফিক্সড আর কখনো চেঞ্জ হবে না, তখনই আমি এটা ওয়াটারফল মডেলটাকে অ্যাপ্রোপ্রিয়েট বেটার মনে করবো। ওকে, এবার আমি আসি যে ভি মডেল, এটা অনেকটাই দেখতে ভি এর মতো, এই জন্য বলা হচ্ছে এটাকে ভি মডেল। সেটার ভিতরে কি কি আছে দেখো, ভি মডেলে জিগজ্যাকের মতো আমি যখনই একটা রিকোয়ারমেন্টস দিচ্ছি তখনই সাথে সাথে আমাকে অ্যাকসেপ্টেন্স টেস্ট করে নিয়ে আসছে সেই রিকোয়ারমেন্টসগুলো আমাকে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এক। তারপরে যখনই আমি ডিজাইনটা করছি আর্কিটেকচারাল ডিজাইন, মানে আমি যদি মেইন ফেজগুলো হচ্ছে এই রিকোয়ারমেন্টস গ্যাদারিং, তারপর হচ্ছে কি আর্কিটেকচারাল ডিজাইন, তারপরে কম্পোনেন্ট ডিজাইন, কোড জেনারেশন। তো মানে হচ্ছে এই ফেজে আমি যা করছি সাথে সাথে অ্যাকসেপ্টেন্স টেস্টিং করছি, এবং সেই টেস্টিং এর ক্ষেত্রে আমার সিস্টেমের মধ্যে যা যা আসতেছে সেটা আমার ডায়াগ্রামের ভিতরে সবগুলো আসতেছে না, প্যারালালি আমার টেস্টিং হচ্ছে। আবার সেই ডায়াগ্রামের ভিতরে যখন আমি কোডিং এর ভিতরে আসতেছে, কম্পোনেন্ট ডিজাইন যখন আসতেছে, তখন আমার প্যারালালি আবার সিস্টেমটা ইন্টিগ্রেট করছি কিনা। তারপরে কোড জেনারেশন, মানে আমার কমপ্লিটলি মডিউলটা যখন লাইভে চলে আসবে তখন ইউনিট টেস্টিং, প্রত্যেকটা মডিউল আমার আলাদা আলাদা কাজ করছে কিনা এবং প্রত্যেকটা কম্পোনেন্ট আমার ঠিকমতো কাজ করছে কিনা। তার মানে এই ফেজে আমি যা করছি প্যারালালি আমাকে এখান থেকে টেস্টিং এর ব্যাপারটা, মানে ভি মডেল হচ্ছে এক সাইডে হচ্ছে প্রসেস আর সাইড হচ্ছে কি টেস্টিং, প্যারালালি দুইটা টেস্টিং টিম কাজ করছে, এই জন্য এটাকে বলা হয় ভি মডেল। তো এই ভি মডেলের কথাটা এখানে দেওয়া আছে যে ভি মডেল বলতে আসলে এক জায়গায় বলা হচ্ছে ভেরিফিকেশন অ্যান্ড দ্য ভ্যালিডেশন মডেল, মানে তুমি যা কিছু করো প্যারালালি কি ভেরিফিকেশন এবং ভ্যালিডেশন মানে প্যারালালি হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ভি মডেল। মানে এটাকে এই জন্য বলা হচ্ছে যে তুমি যা কিছু করবে টেস্টিং ফেজে বরাবরই করসপেন্ডিং এ মানে ডেভেলপমেন্ট টিম স্টেজটা সেটাকে প্যারালালি ঠিক করে ফেলছে, ফিক্স করে ফেলছে। ওকে, সেই কথাগুলো এখানে দেওয়া আছে। এরপর আমি আসি যে ইনক্রিমেন্টাল মডেল। ইনক্রিমেন্টাল মডেলে আমরা এক্স্যাক্টলি যেই জেনারেল প্রসেস ফ্রেমওয়ার্কে যে কাজগুলো করে আসছিলাম, কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট, এখানে এই মডেলটা এক্স্যাক্টলি আমি যদি এখানে চিন্তা করি যে আমার একটা ইনক্রিমেন্ট মডেল, আমি কোনো একটা মডিউল আমি ইউজ করছি, সেই মডিউলটার ভিতরে কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট ইউজ করছি। আবার আরেকটা মডিউল, সেই আরেকটা মডিউলে নাম যদি আমি বলি যে ইনক্রিমেন্ট ওয়ান, আমার ইনক্রিমেন্ট আরেকটা মডিউল সেই কনভেনশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট, এরকমভাবে আমার যতগুলো মডিউল থাকবে প্রত্যেকটা মডিউলের ভিতরে আমার এই কনভেনশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট, মানে প্রত্যেকটা ফেজে আমার এই জেনারেল প্রসেস মডেলটাকে আমি ইউজ করবো। এই জন্য এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট, মানে আমার যতগুলো কাজ আসবে প্রত্যেকটাকে প্লাস ওয়ান করো, মানে ইনক্রিমেন্ট করো, কিন্তু আগের ফ্রেমওয়ার্কে, আগের টেমপ্লেটে। এই জন্য এটাকে বলা হচ্ছে এভাবে আমার যতগুলো ফার্স্ট ফেজে আসুক, সেকেন্ড ফেজে আসুক, থার্ড ফেজে আসুক, প্রত্যেকটার জন্য আমাদের একই মডেলে ফলো করবো। এই কথাগুলি এখানে দেওয়া আছে। একটু রিটার্ন আমি যেটা বললাম সেই কথাগুলি এখানে। এবার আমি আসি একটু ডিফারেন্ট যে কথাগুলো একটু আগে বললাম জেনারেল প্রেসিস ফ্রেমওয়ার্কে একইভাবে যদি বলি, আমি ঠিক এখান থেকে শুরু করলাম, কমিউনিকেশন, তারপরে ফেজে প্ল্যানিং, তারপরে মডেলিং, তারপরে কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট। এখন আমার যদি কোনো প্রকারের রিকোয়ারমেন্টসের প্রয়োজন হয় তারপর আমি আবার শুরু করবো কমিউনিকেশন। তার মানে এটা যতক্ষণ না পর্যন্ত আমার রিকোয়ারমেন্টস কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একের পর এক স্পাইরাল আকারে মুভ করছি। মানে এই আমার এমন হতে পারে কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট হয়েছে, আমার ডেভেলপমেন্ট আমি দিয়ে দিতে পারি, দ্যাটস ইট। আবার নতুন করে রিকোয়ারমেন্টস হলে আবার শুরু থেকে। তার মানে এইটা হচ্ছে কোনটা, আমার যদি যে মডেলগুলো আমি শিখে এসেছি তার মধ্যে থেকে এটা একটু ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। সেটা কি, আমার ফেজগুলো শেষ হচ্ছে, ডেভেলপমেন্ট যাচ্ছে, আবার নতুন করে শুরু করতে। তার মানে এটা কিন্তু কি ইভ্যালুয়েশনারি মডেল। আমরা যে অ্যাক্টিভিটিসগুলো সেটা দেখেছিলাম সেটা কিন্তু ইভ্যালুয়েশন, পজ করতেছে, হইতেছে, আবার নতুন করতেছে, আবার আসতেছে, আবার নতুন করতেছে, ডেভেলপ করতেছে। এই জায়গায় যতক্ষণ না পর্যন্ত আমার রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমার এই কমিউনিকেশন মানে ডেভেলপমেন্টের ব্যাপারটা লাইভ বা ফিডব্যাক আমার সেটা আসতেছে না। তো এই জন্য এই স্পাইরাল মডেলটা হচ্ছে বেস্ট সেই ক্ষেত্রে, যে আমি যদি বলি যে ফেজগুলো একের পর এক নিয়ে আমার কাজ করার মতো সুযোগ সুবিধা আসছে, প্রত্যেকটা ফেজের মধ্যে রিকোয়ারমেন্টসগুলো ইনকমপ্লিট থাকলে আবার আমি নিয়ে আসতে পারছি। কথাগুলো এখানে বলে দেওয়া আছে।
এরপর আমি আসি কনকারেন্ট মডেল। কনকারেন্ট মডেলটা এখানে হচ্ছে কি, আমি যদি বলি যে অল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এক্সিস্ট দ্য কনকারেন্টলি বাট রিসার্চ দ্য ডিফারেন্ট স্টেজ। মানে আমি যদি বলি প্রত্যেকটা মডেল যে আমি কাজ করি, আমি যদি বলি যে ওয়াটারফল মডেলই বলি, তারপরে বলি যে একটু আগে যেটা বললাম যে কি যে মডেলটা বললাম সেটা হচ্ছে স্পাইরাল। এখন কথা হচ্ছে এই কমিউনিকেশন ফেজের ভিতরে যদি আমি একাধিক টিম নিয়ে কাজ করি, কমিউনিকেশনের জন্য কে কে কাজ করছে, কোন কোন টিম কাজ করছে, প্ল্যানিং এর জন্য কোন কোন কাজ করছে, তার মানে এইভাবে আমি ইভ্যালুয়েশনের কনকারেন্ট মডেলে বলা হচ্ছে দেখো প্রত্যেকটা ফেজ এই জায়গা ইনএক্টিভ মানে হচ্ছে প্রত্যেকটা ফেজ ইউনিট আছে, তারপর আমি সেটাকে ডেভেলপমেন্টের জন্য আসলাম, তার মানে কোনো না কোনো একটা ফেজ রিভিউতে আছে, বেজে আছে, তখনই আমি ডান করতেছি। তার আগে কি হচ্ছে সিস্টেমটা আন্ডার রিভিশন আছে, তখন আমার এটা চেঞ্জের ব্যাপার আছে। মানে আমি যা কিছু মডেলে যতগুলো মডেলে আমি অ্যাপ্লাই করি না কেন, প্রত্যেকটা মডেলের ভিতরেই আসলে কনকারেন্ট মডেল অ্যাপ্লাই করা হয়। মানে কোন টিম কি কাজ করতেছে, কোনটা চেঞ্জ দরকার, কে বসে আছে, রিভিশনে কোনটা আছে, তারপর আমি কোনটা নিয়ে আবার কাজ করছি। এই জন্য বলা হচ্ছে ফর এক্সাম্পল আর্লি ইন দ্য প্রজেক্ট কমিউনিকেশন অ্যাক্টিভিটি যেটা মানে হ্যাজ দ্য কমপ্লিটেড দ্য ফার্স্ট ইটারেশন অ্যান্ড দ্য এক্সিস্ট দ্য অ্যাভয়েডিং দ্য চেঞ্জ। মানে যা কিছু তৈরি করো তুমি প্রথম অবস্থায় আছে ইটারেশনে, তারপরে সেটাকে চেঞ্জ করার প্রয়োজন তুমি তারপর আবার রিভিশনে আনো। এই কনকারেন্ট মডেলটা আসলে এক্স্যাক্টলি এই কারণে সবগুলো মডেলের সাথেই অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করে। এবার আমি আসি একটু ডিফারেন্ট মডেল, ইউনিফাইড প্রসেস মডেল ইউপি। এটা আমি একটু আগে স্পাইরাল মডেলের দেখে আসছি, কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট, তারপর আবার রিলিজ। আবার এখানে ততক্ষণ না পর্যন্ত রিকোয়ারমেন্ট, মানে এখানে নতুন করে দুটো ফেজ গুলো নিয়ে কাজ হচ্ছে। কমিউনিকেশন এবং প্ল্যানিং এর জন্য ইনসেপশন ফেজটা কাজ করছে। ইনসেপশন ফেজে কি কাজ আমরা একটু পরে দেখছি। তারপর প্ল্যানিং এবং মডেলিং এর জন্য কিভাবে তাদেরকে ইলাবোরেট করতে হয়, তারপরে কনস্ট্রাকশন এবং ডেভেলপমেন্টের ফেজে কি ট্রানজেকশন এবং কনস্ট্রাকশন গুলো করতে হয়, তারপর পজ করার পরে তাকে আবার ইনক্রিমেন্টটা রিলিজ করে দিলাম, মানে রিলিজ করে দিলাম আমার রিকোয়ারমেন্টস কমপ্লিট, সেটা এখন লাইভে প্রোডাকশনে আসতেছে। বাট আমার যদি কোনো কারণে আবার নতুন করে রিকোয়ারমেন্টস প্রয়োজন হয়, তার মানে এটা কিন্তু কাইন্ড অফ আমার কি মানে স্পাইরালের মতোই কাজ করছে, কিন্তু স্পাইরালের ইন্টারনাল ব্যাপারে যেটা এখানে কিন্তু আবার যে শুরু করছে সেটা কিন্তু দেখাচ্ছে না, বাট কাজ করছে কিন্তু প্যারালালি ইয়ার মতোই, স্পাইরাল মডেলের মতো। এখানে বলা হচ্ছে ইনসেপশন ফেজ, যেটা একটু আগে বললাম কি কাজ করে, ভিশনটা কি, প্রজেক্টের প্ল্যানটা কি, ঠিক আছে, এই দুটো মিলে আসলে কাজ করছে। সেই ভিশনটা কি, কি রিকোয়ারমেন্ট থাকবে, সেটা প্ল্যানটা কি থাকবে, একইভাবে ইলাবোরেটলি মানে আমি কি কি রিকোয়ারমেন্টসগুলো নিয়ে কাজ করছি, মডেলটা কি হবে, কোন ইউজারের কি কাজ হবে, আবার কনস্ট্রাকশন ফেজে মডেলটা কীরকম হবে, কে পেজ করবে, কনস্ট্রাকশন মানে ডেপ্লয়মেন্ট হয়ে যাবে, আর লাস্ট হচ্ছে সেটাকে কীভাবে বেস্ট ফিডব্যাক দেওয়া যায়, কীভাবে সেটাকে ডিফাইন করা যায়, সাজেশনগুলো কীভাবে আনা যায়, সেই কাজটা হইতেছে এখানে ট্রানজিশন। তো এই ফেজগুলোকে মানে ট্রানজিশন মানে এখানে ইউনিফাইড মডেলের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে আলাদা আলাদা চারটা ফেজে তাদের সবগুলোকে স্পাইরাল মডেলটাকে আলাদা চারটা ফেজে নিয়ে এসে সবগুলো কাজ কমপ্লিট করে ফেলা। মানে এখানে কিন্তু আলটিমেটলি চারটা ফেজে কাজ করছে, সেটা কি কি ইনসেপশন, প্ল্যানিং এবং কমিউনিকেশনের কাজ করছে, প্ল্যানিং এবং মডেলিং এর কাজ করছে ইলাবোরেশন, আবার এখানে কনস্ট্রাকশনের কাজ তো আলাদা আছে, কনস্ট্রাকশন এবং ডেভেলপমেন্টের ট্রানজিশন গুলো কাজ করতেছে, লাস্ট হচ্ছে প্রোডাকশন। ওকে, এখন এতগুলো মডেল আমরা যে জিনিসগুলো দেখলাম সবগুলো মডেলই হচ্ছে ট্রেডিশনাল মডেল, ঠিক আছে। সেই ট্রেডিশনাল মডেল আমরা আসলে পরের লেসনে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কমপ্লিটলি অ্যাজাইল মডেলগুলো, বাট আজকে আমরা যে মডেলগুলো শিখলাম সবগুলো মডেল হচ্ছে ট্রেডিশনাল মডেল। বাট এই যে মডেলগুলো আমরা চয়েস করব কোন রিকোয়ারমেন্টের উপর বেসিস করে, কোন ক্লায়েন্টের কিসের উপর বেসিস করে আমি আসলে কোন মডেলটা চয়েস করবো, এখানে দেখো চারটা টিমের জিনিসের উপর ডিপেন্ড করা হচ্ছে। এক নম্বর হচ্ছে রিকোয়ারমেন্টসটা কতটুকু ক্লিয়ার, কতটুকু কমপ্লেক্স, কতজনের জন্য, কতগুলো ক্লায়েন্টের জন্য, কোন লেভেলের প্রজেক্টের হতে পারে, স্মল লেভেলের নাকি বিগ লেভেলের নাকি লার্জ লেভেলের, ওকে দ্যাটস ইট। তারপর আবার হচ্ছে যে আমি যাদের রিকোয়ারমেন্ট, আমি যাদের কাছ থেকে সফটওয়্যারটা ডেভেলপ করবো, আমরা যাদের জন্য করবো, আমার ডেভেলপমেন্ট টিমটা কতটুকু বড় সেটার উপর ডিপেন্ড করবে। আর হচ্ছে আমি যখন ডেভেলপমেন্টটা করবো সেটাতে সেই সফটওয়্যারটা কতগুলো ইউজার আসলে করবে, কতগুলো ইউজারের জন্য। আমি যদি বলি একটা স্কুলের একটা এক্সাম্পল দিই, সর্বোচ্চ 500, একটা কলেজের 5,000, আমি যদি বড় একটা ইউনিভার্সিটি চিন্তা করি হয়তো 50,000। তো সেটা ডিপেন্ড করতেছে কতগুলো ইউজারের উপর ডিপেন্ড করা এবং মডেলটা চয়েস করা। আর লাস্ট হচ্ছে প্রজেক্টের টাইপটা, যেটা একটু আগে বললাম কত বড় স্কেলের, আর সেটা হচ্ছে যে
কত বড় রিস্ক নিয়ে আমি কাজ করতে পারবো। একটা স্মল লেভেলের একটা প্রজেক্ট আর মানে আগামী 20 বছরের একটা ভিশন নিয়ে আমি একটা প্রজেক্ট চিন্তা করতে হিসাবে, কিন্তু সেটা কিন্তু ডিফারেন্ট, মানে সেটা রিস্ক লেভেল ডিফারেন্ট থাকবে। এই জন্য বলা হচ্ছে যখনই আমি কোনো একটা মডেল আমি চয়েস করবো, এই 4টা ক্যাটাগরির উপর বেসিস করে আমি সফটওয়্যারটার মডেলটাকে আমি চয়েস করবো, অবশ্যই সফটওয়্যার মডেলটাকে আমি চয়েস করবো। তো সেই কথাগুলো দিয়ে একটা বেসিসে একটা আমি টেবিল যদি আমি এখানে চিন্তা করি, এখানে রিকোয়ারমেন্টস এর উপর বেসিস করে যদি বলি আর রিকোয়ারমেন্টস আর ইজিলি আন্ডারস্ট্যান্ড এন্ড ডিফাইন, ওয়াটারফল মডেল হচ্ছে ইয়েস, তাহলে আমি রিকোয়ারমেন্টস গুলো যদি ক্লিয়ার থাকে সেক্ষেত্রে ওয়াটারফল মডেল বেটার। প্রোটোটাইপ না বলতেছে আর কোনটাই না, বাট রেড মডেল আরেকটা আছে সেটাও তাকে সাপোর্ট দিচ্ছে। একইভাবে দুই চেঞ্জ দ্য রিকোয়ারমেন্টস, মানে যখনই রিকোয়ারমেন্টস গুলো চেঞ্জের ব্যাপার আছে তখন তো ওয়াটারফল মডেল না করছে, বাট প্রোটোটাইপিং এ সেটা অ্যালাউ করছে, আবার স্পাইরালে সেটাকে অ্যালাউ করছে, কারণ স্পাইরাল কিন্তু শেষ করার পরে আবার রিকোয়ারমেন্টস চেঞ্জ করতে পারছে। ক্যান ইউ ডিফাইন দ্য রিকোয়ারমেন্টস আর্লি ইন দ্য সাইকেল? হ্যাঁ, আগে থেকেই ফিক্স করা লাগবে, সেটা হচ্ছে কি ওয়াটারফল মডেলে। একইভাবে ইটারেটিভের ক্ষেত্রে বলছে, তারপরে বলছে রিকোয়ারমেন্টস আর দ্য ইন্ডিকেটিং দ্য কমপ্লেক্স অ্যান্ড সিস্টেম, না, বাট ওয়াটারফল মডেল একেবারে সিম্পল, মানে যখন আমি কমপ্লেক্স চিন্তা করবো তখনই প্রোটোটাইপের ব্যাপারটা আসছে, ইটারেটিভের ব্যাপারটা মানে হচ্ছে যে এই মডেলগুলো আমি চয়েস করব বেসড অন রিকোয়ারমেন্টস কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। এক, তারপর আমি আসি ডেভেলপমেন্ট টিম। এটা আগেও বলছি, ওয়াটারফল মডেল একেবারে একজনে কাজ করার মতো একটা কাজ, তাই জন্য বলা হচ্ছে ওয়াটারফল মডেল ডেভেলপমেন্ট টিমের সাথে রিলেটেড না, লেস এক্সপিরিয়েন্স, একেবারে একেবারে বিগিনিং লেভেলের লোকরাও ওয়াটারফল মডেল ইউজ করতে পারে। এই জন্য বলতে ল্যাস ডোমেন নলেজ থাকলেও এটা কাজ করতে পারে, ইয়েস। তারপর বলছে ল্যাস এক্সপিরিয়েন্স, সেটাও করতে পারে, বাট অ্যাবিলিটি ট্রেন, যদি তুমি তাদেরকে ট্রেন আপের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ওয়াটারফল মডেল অ্যাপ্রোপ্রিয়েট না। এই যে এই ডেভেলপমেন্ট টিমের উপর বেসিস করে কোন মডেলটা আমার অ্যাপ্রোপ্রিয়েট সেই টেবিলটা আসলে এটা। আর লাস্টে আমি যদি কতগুলো ইউজারের উপর ডিপেন্ড করে, আমি যদি বলি যে ইউজার ইনভলভমেন্ট প্রত্যেকটা ফেজে ফেজে ইউজারদের রিকোয়ারমেন্টস, নো, ওয়াটারফল মডেলে সেটা সাপোর্ট করে না, পুরোটা থেকে করে সেটা। তারপরে একটা কি ছিল, রেড মডেলে করে। তারপর লিমিটেড ইউজারের ক্ষেত্রে দ্যাটস ইট, লিমিটেড ইউজারের ক্ষেত্রে ওয়াটারফল সাপোর্ট করে। তারপরে ইউজারদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে সেটা ওয়াটারফল সাপোর্ট করে না, বাট প্রোটোটাইপিং করে, ইটারেটিভ করে। ইউজার এক্সপার্ট, মানে প্রবলেম এক্সপার্ট লেভেলের লোকজনের জন্য আসলে এই প্ল্যাটফর্ম মডেল। তার মানে এই 3 ক্যাটাগরির কি রিকোয়ারমেন্টস, ডেভেলপমেন্ট টিম, তারপরে ইনভলভমেন্ট ইউজার, এই 3টার উপর বেসিস করে আমরা আসলে চয়েস করতে পারবো কোন মডেলটা এক্স্যাক্টলি কি কারণে সুইটেবল। তো এই 3টা ক্যাটাগরি, আর লাস্টেরটা হচ্ছে রিস্ক, সেটা ডিপেন্ড করতেছে আসলে আপনার যখনই দেখতেছি যে স্মল লেভেলের কি পরিমাণ রিস্ক থাকতে পারে, মিড লেভেলের কি পরিমাণ রিস্ক থাকতে পারে, তারপরে লার্জ স্কেলে হলে কি পরিমাণ রিস্ক থাকতে পারে, সেই টেবিলটা এখানে নাই, বাট রিকোয়ারমেন্টসের উপর টাইপের উপর ডিপেন্ড করে কিন্তু বলে যাবে যে এটা কি স্মল নাকি লার্জ নাকি একেবারে এক্সট্রিম লেভেলের লার্জ। তো সেটা আমি বলে ডিপেন্ড করে মডেল আমি চয়েস করতে পারি। তো এই ছিল আমাদের লেসন 2 এর ডিসকাশন, এতটুকুই। সো পরের লেসনে আমরা অ্যাজাইল প্রসেস মডেলগুলো শিখবো, সেই মডেলগুলোতে তখন আমরা ট্রেডিশনাল মডেলের সাথে অ্যাজাইল মডেলের যে কি পরিমাণ পার্থক্যগুলো, কি কারণে ট্রেডিশনালগুলো আমরা ইউজ করব বা কি কারণে অ্যাজাইলগুলো ইউজ করবো, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরের লেসনে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।